আজ আমরা আলোচনা করব বিএড 2 ইয়ার্স কারিকুলামের 4th সেমিস্টারের 1.4.11 অপশনাল পেপার পিস অ্যান্ড ভ্যালু এডুকেশন এই পেপারটির একটি প্র্যাকটিকাম নিয়ে আজ আমরা আলোচনা করব। পিস অ্যান্ড ভ্যালু এডুকেশন এই পেপারটির যতগুলো প্র্যাকটিকাম রয়েছে তার মধ্যে একটা প্র্যাকটিকাম রয়েছে অর্গানাইজ ভ্যালু বেসড কো কারিকুলাম অ্যাক্টিভিটি ইন দ্য ক্লাসরুম অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুম এবং ক্লাসরুমের বাইরে যে সকল কো কারিকুলার অ্যাক্টিভিটি স্কুল পাঠ্যক্রমে হয় সেই রকম কারিকুলাম কো কারিকুলার অ্যাক্টিভিটিগুলি অর্গানাইজ করতে হবে। এর উপরে বেশ করে আমাদের এই প্র্যাকটিকামটা মূলত বানাতে হবে। এই প্র্যাকটিকামটি করতে গেলে একটি নির্দিষ্ট ফরম্যাটের মাধ্যমে ইউনিভার্সিটির রুলস মেনে সেই প্র্যাকটিকামটি করতে হবে এবং তার একটা যথার্থ ফরম্যাট অনুযায়ী সেই প্র্যাকটিকামটি করলে প্রাসঙ্গিক হবে বলে আমার মনে হয় এবং তার উপর বেশ করে আমি একটি ফরম্যাট উপস্থাপন করছি। সেই ফরম্যাটটি যথাযথভাবে উপস্থাপন করবার চেষ্টা করেছি এবং প্রত্যেকটি পয়েন্ট আমার এই ভিডিওতে আমি ডিসকাস করব এবং সেই পয়েন্টের ডিসকাশনগুলি মাথায় রেখে যদি এই প্র্যাকটিকামটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যায় এবং শোনা যায় এবং তার উপর বেশ করে যদি প্র্যাকটিকামটি যথোপযুক্ত ধারণা এবং প্রাসঙ্গিক পেজ অর্ডার মেনে করা যায় তাহলে এই প্র্যাকটিকামটি যথার্থ হবে বলে আমার বিশ্বাস। তার উপর ভিত্তি করে আমি একটি ফরম্যাট উপস্থাপন করছি। যাওয়া যাক, আমরা ফরম্যাটটি কেমন রয়েছে সেটা একটু আলোচনা করি। প্রথমে এই পিস এডুকেশনের কো কারিকুলার অ্যাক্টিভিটি ক্লাসরুম এবং আউটসাইড ক্লাসরুমের উপস্থাপন করতে গেলে আমাদের প্রথমে একটি ফরম্যাটে ভূমিকা বলে একটি প্রথম পয়েন্ট আমাকে দিতে হবে। প্রথম পয়েন্টে ভূমিকাতে আমরা এই প্র্যাকটিকাম করার ক্ষেত্রে লিখতে পারব কারিকুলাম কাকে বলে, কারিকুলামের প্রয়োজনীয়তা, কারিকুলামের সাথে সহপাঠক্রমিক অর্থাৎ কো কারিকুলার অ্যাক্টিভিটির প্রয়োজনীয়তা বা সংযুক্তিকরণ, অর্থাৎ স্কুল কারিকুলামের সাথে কো কারিকুলার অ্যাক্টিভিটি অর্থাৎ সহপাঠক্রমিক কার্যাবলী কেমন করে প্রাসঙ্গিক বলে মনে করা হয় তার উপর ভিত্তি করে এই ভূমিকাটি লিখতে হবে। পরবর্তী পয়েন্টে পাঠক্রমিক কার্যাবলীর ধারণা, অর্থাৎ এই প্রথম আমরা যখন ভূমিকা প্রথম পয়েন্টটি দিয়েছিলাম পয়েন্ট নাম্বার 1, এটি কিন্তু একটি পেজের মধ্যে উপস্থাপন করতে হবে এবং তারপরে পয়েন্ট নাম্বার 2 সহপাঠক্রমিক কার্যাবলীর ধারণা, এটিও একটি পেজের মধ্যে উপস্থাপন করতে হবে। এই পয়েন্টটির উপর ভিত্তি করে আমরা কি কি লিখতে পারবো এই ফরম্যাটে? আমাদের এখানে লিখতে হবে সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে, অর্থাৎ কো কারিকুলার অ্যাক্টিভিটি কী, কো কারিকুলার অ্যাক্টিভিটি বা সহপাঠক্রমিক কার্যাবলীর প্রয়োজনীয়তা, কো কারিকুলার অ্যাক্টিভিটি বা সহপাঠক্রমিক কার্যাবলী স্কুল কারিকুলামে কেমন করে সংযুক্ত থাকে বা স্কুলে কেমন করে সহপাঠক্রমিক কার্যাবলীর ব্যবহার বা প্রয়োগ করা হয়, এ সম্পর্কে আমরা এই ধারণা উপস্থাপন করব। বেসিক্যালি মাথায় রাখতে হবে সহপাঠক্রমিক কার্যাবলীর পূর্ণাঙ্গ ধারণা এখানে উপস্থাপন করাটা অত্যন্ত জরুরি। এটি একটি পেজের মধ্যে উপস্থাপন করতে হবে। পরবর্তী পর্যায়ে পয়েন্ট নাম্বার 3 সহপাঠক্রমিক কার্যাবলীর বৈশিষ্ট্য। সহপাঠক্রমিক কার্যাবলী অর্থাৎ কো কারিকুলার অ্যাক্টিভিটি, এই সহপাঠক্রমিক কার্যাবলীর বৈশিষ্ট্যতে আমরা লিখব একটি পেজের মধ্যে এটাও উপস্থাপন করব। এই পেজের মধ্যে আমাদের মাথায় রাখতে হবে কো কারিকুলার অ্যাক্টিভিটির বৈশিষ্ট্যগুলি কী কী। জেনে রাখা দরকার কো কারিকুলার অ্যাক্টিভিটি হচ্ছে সাধারণ স্কুল কারিকুলামে যে সকল পঠন পাঠন করানো হয়, যে সকল বিষয়বস্তু তার সাথে সঙ্গ রেখে তার সাথে বিভিন্নভাবে প্রাসঙ্গিক ক্রমে যে সকল
শিক্ষা সহায়ক কর্মসূচি যুক্ত থাকে সেগুলিকে সহপাঠক্রমিক কার্যাবলী বলা হয়। যেমন ক্রিকেট খেলা, ফুটবল খেলা, নাচ, গান, ড্রয়িং, আবৃত্তি, কম্পিটিশন, ড্রামা, এই যে বিভিন্ন স্কুলের যে অ্যানুয়াল স্পোর্টস, এই যে বিভিন্ন পর্যায়গুলো থাকে যেগুলো কারিকুলামের সাথে ইভ্যালুয়েশনের মাধ্যমে যুক্ত নয়, কিন্তু কারিকুলামের সাথে তারা বার্ষিক প্ল্যানে সেগুলো এডুকেশন ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং যা কারিকুলামের সাথে সংযুক্ত রয়েছে। এর মূল বৈশিষ্ট্যগুলোকে এখানে তুলে ধরতে হবে। এই বৈশিষ্ট্যগুলো তুলে ধরার সময় মাথায় রাখতে হবে যে কো কারিকুলার অ্যাক্টিভিটির প্রধান বৈশিষ্ট্য হিসেবে বলা যেতে পারে এটি কারিকুলামের ইভ্যালুয়েশনের ক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো মূল্য দান করে না। এই সহপাঠক্রমিক অংশগ্রহণ শিক্ষার্থীদের বিনোদন দান করতে সক্ষম হয়। সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার্থীদের প্রত্যক্ষ কারিকুলামের সাথে যুক্ত থাকে না ঠিকই, এর সাধারণ কারিকুলামের বাইরে শিক্ষার্থীদের অনেক ধরনের স্বাচ্ছন্দ্যতা দান করে, মানসিক শান্তি দান করে। এই রকম বিষয়বস্তুগুলো এখানে তুলে ধরতে হবে। পরবর্তী পর্যায়ে পয়েন্ট নাম্বার 4, স্কুলের বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলী। একটু আগে যে কথাটা বললাম, সহপাঠক্রমিক কার্যাবলীর ধারণা, সহপাঠক্রমিক কার্যাবলীর বৈশিষ্ট্য, এটা আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম যে সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলছি বা কোন কোন বিষয়বস্তুগুলোকে সহপাঠক্রমিক কার্যাবলী বলছি। ধারণা এবং বৈশিষ্ট্যতে আমি তার পূর্ণাঙ্গ ব্যাখ্যাটা দিলাম এবং 4 নম্বর পয়েন্টে মাথায় রাখতে হবে, 3 নম্বর পয়েন্টেও কিন্তু একটি পেজের মধ্যে উপস্থাপন করতে হবে। 4 নম্বর পয়েন্ট নাম্বার 4, এখানেও কিন্তু স্কুলের বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলীর জায়গাতে একটি পেজের মধ্যে উপস্থাপন করতে হবে স্কুলে কোন কোন সহপাঠক্রমিক কার্যাবলীগুলো প্রয়োগ করা হয়। যে সকল বিষয়বস্তুগুলিকে বা যে সকল আনুষঙ্গিক শিক্ষাগুলিকে স্কুলে সহপাঠক্রমিক কার্যাবলী হিসেবে প্রয়োগ করা হয় বা ব্যবহার করা হয়, সেই সকল বিষয়বস্তুকে তুলে ধরতে হবে। সেগুলো কি কি হতে পারে, তাহলে এই পয়েন্টটি লেখার সময় সেইগুলো উপস্থাপন করতে হবে একটি পেজের মাধ্যমে। তাহলে সেগুলো কি কি? সেগুলো হতে পারে ক্রিকেট খেলা, ভলিবল খেলা, ফুটবল খেলা, অ্যানুয়াল স্পোর্টস, সেটা রান হতে পারে, হাই জাম্প, লং জাম্প হতে পারে, স্কুলের ড্রয়িং কম্পিটিশান হতে পারে, ড্রামা কম্পিটিশান হতে পারে, ইনডোরে ডান্স কম্পিটিশান হতে পারে, কোনো বিশেষ দিনে ডান্স হতে পারে, সেটা কম্পিটিশান নাও হতে পারে, সেটা জেনারেল কোনো পার্টিসিপেশন হতে পারে। তো মাথায় রাখতে হবে যে সকল জিনিসগুলো স্কুলের শিক্ষার কারিকুলামের বাইরে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিভিন্ন পর্যায়ে, সেগুলোকে সহপাঠক্রমিক কার্যাবলী এবং সেগুলোর লিস্ট এখানে উপস্থাপন করতে হবে। একটি পেজের মধ্যে উপস্থাপন করলে মূলত 4 নম্বর পয়েন্টের ব্যাখ্যা করা সম্ভব হবে। পরবর্তী পর্যায়ে চলে যাব পয়েন্ট নাম্বার 5, সহপাঠক্রমিক কার্যাবলীর প্রয়োজনীয়তা। এখানে আমরা লিখব সহপাঠক্রমিক কার্যাবলী অ্যাকচুয়ালি তার কি দরকার রয়েছে। এখানে 5 নম্বর পয়েন্টটি ব্যাখ্যা করার সময় কতগুলো সাব পয়েন্ট রয়েছে, মূলত এই সাব পয়েন্টগুলো ব্যাখ্যা করতে হবে। প্রথমে সহপাঠক্রমিক কার্যাবলীর কতগুলো প্রয়োজনীয়তা এখানে পয়েন্ট আকারে তুলে ধরা হয়েছে, সেই পয়েন্টগুলিকে এক্সপ্লেন করতে হবে। একটি পেজের মধ্যে উপস্থাপন করতে হবে সাব পয়েন্ট 1 এবং সাব পয়েন্ট 2, অর্থাৎ মূল্যবোধ গঠন ও আভ্যন্তরীণ গুণাবলীর বহিঃপ্রকাশ। তাহলে সহপাঠক্রমিক কার্যাবলী মূল্যবোধ গঠনে সাহায্য করে কাদের? ছাত্রছাত্রীদের। স্কুলের যে শিক্ষার্থীদের মধ্যে যে মূল্যবোধ, ধ্যান ধারণা, তাদের যে ভ্যালু গড়ে ওঠে তাদের মধ্যে, তাদের যে নিজেদের অন্তরের মধ্যে যে ভ্যালু সৃষ্টি হয়, সেটা সহপাঠক্রমিক কার্যাবলীর দ্বারাই হয়।
এই পয়েন্টটিতে সেটা ব্যাখ্যা করতে হবে। এটি ব্যাখ্যা করতে হবে একটি পেজের 50% অংশে, আর 50% অংশে ব্যাখ্যা করতে হবে আভ্যন্তরীণ গুণাবলীর বহিঃপ্রকাশ। অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে বেশ কিছু গুণ থাকে, যেমন সে ভালো ক্রিকেট খেলতে পারে, সে ভালো ভলিবল খেলতে পারে, সে ভালো হাই জাম্প দিতে পারে, সে ভালো ড্রয়িং করতে পারে, সে ভালো গান গাইতে পারে, সে ভালো ডান্স করতে পারে। এগুলো তার আভ্যন্তরীণ গুণাবলী, যেগুলো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কিংবা জিওগ্রাফি, হিস্ট্রি পড়ে সেই প্রকাশটা হবে না। এই যে আভ্যন্তরীণ গুণটি তার মধ্যে রয়েছে একটি শিক্ষার্থীর মধ্যে, সেই গুণগুলি সহপাঠক্রমিক কার্যাবলীর দ্বারাই কিন্তু বহিঃপ্রকাশ হতে পারে। অর্থাৎ মনে করা হোক স্কুলের একজন ভালো ডান্স করতে পারে। যদি স্কুলে কখনো কোনো প্রোগ্রামে ডান্স হয়, অবভিয়াসলি এটুকু বোঝা গেছে ডান্স একটি সহপাঠক্রমিক কার্যাবলী। তাহলে ডান্স যদি হয়, সে যদি ভালো ডান্স করতে পারে, তাহলে তার যেই প্রতিভাটা, সেই প্রতিভাটা কিন্তু স্কুলে প্রকাশিত হবে। এই বিষয়টির উপরে ভিত্তি করে কিন্তু এই পয়েন্টটি ব্যাখ্যা করতে হবে। তাহলে তার আভ্যন্তরীণ প্রকাশ হবে। যদি এই সহপাঠক্রমিক কার্যাবলীটি স্কুলে না হয়, তাহলে সেটা প্রকাশ হবে না। ঠিক তেমনই মূল্যবোধ গঠনের ক্ষেত্রে তার ভ্যালু তৈরি হবে। অর্থাৎ সে যখন একটা প্রোগ্রাম অর্গানাইজ হচ্ছে, সে কাকে রেসপেক্ট করতে হবে, কাকে মাল্যদান করতে হবে, কাকে একটি পুষ্পস্তবক দিয়ে বরণ করতে হবে, কাকে একটি চন্দনের টিপ লাগাতে হবে, কাকে ডায়াসে প্রধান বক্তা হিসেবে সম্মান জানাতে হবে, কারুর বক্তব্যের পরবর্তী পর্যায়ে তাকে হাতের তালি দিতে হবে। এই যে ভ্যালুগুলো তার ওই সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্য থেকেই কিন্তু উঠে আসতে পারে। তাহলে এই প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্ট, সাব পয়েন্ট, এটি একটি পেজের মধ্যে উপস্থাপন করতে হবে। পয়েন্ট নাম্বার 3 এবং পয়েন্ট নাম্বার 4 এটি একটি পেজের মধ্যে উপস্থাপন করতে হবে। পয়েন্ট 3তে রয়েছে জীবনে নতুন পথ তৈরি করে। মনে করা হোক সহপাঠক্রমিক যে সকল কার্যাবলী, ভালো রান করা, মানে অ্যাথলেটিক্স কোনো ইভেন্ট, কিংবা ভালো ক্রিকেট খেলা, ভালো ভলিবল খেলা, ভালো ফুটবল খেলা, এই যে কোনো মনে করা যাক যে ছাত্রটি তার এই সহপাঠক্রমিক কার্যাবলী, যে কোনো একটা কার্যাবলীর সাথে সে যুক্ত থাকার ফলে সে ভালো ক্রিকেট খেলার খুব পারফরম্যান্স তার খুব ভালো হলো, সে ভালো ভলিবল খেলতে পারলো, তার খুব ভালো তার পারফরম্যান্স তৈরি হলো, সে খুব ভালো গান করতে পারলো, খুব ভালো ডান্স করতে পারলো, খুব ভালো ড্রয়িং করতে পারলো। এই ড্রয়িংয়ের যখন তার প্রতিভা অত্যন্ত ভালোভাবে প্রকাশিত হবে, তখন কিন্তু সে সেই ড্রয়িং, ভালো ক্রিকেট খেলা, ভালো ফুটবল খেলা, ভালো দৌড়নো, ভালো ছবি আঁকা কিংবা যে কোনো একটি সহপাঠক্রমিক কার্যাবলীর উপরে তার পরবর্তী জীবনটি সে প্রতিষ্ঠিত করতে পারে। অর্থাৎ পড়াশোনা ছাড়াও সে সেই পথটির উপর ভিত্তি করে জীবনে এগিয়ে চলতে পারবে। এই বিষয়বস্তুটাকে কিন্তু 3 নম্বর পয়েন্ট, অর্থাৎ জীবনে নতুন পথ তৈরি, এই পয়েন্টটিতে উপস্থাপন করতে হবে। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে গঠনমূলক ধারণা তৈরি। অর্থাৎ শিক্ষার্থীরা যদি সহপাঠক্রমিক কার্যাবলীর সাথে যুক্ত থাকে, তাহলে তাদের মধ্যে গঠনমূলক ধারণা তৈরি হয়। গঠনমূলক ধারণা কেমন? অর্থাৎ মনে করা যাক যে 50 জন স্টুডেন্ট মিলে একটি প্রোগ্রাম অর্গানাইজ করছে, স্বাধীনতা দিবস। তাহলে সেখানে যে তারা এই 50 জন স্টুডেন্ট মিলে যে সেই প্রোগ্রামটা অর্গানাইজ করলো, এই যে একটা প্রোগ্রাম অর্গানাইজ করার যে ধারণা তৈরি হলো, এই যে 10 জন স্টুডেন্টকে তাদের বন্ধুদেরকে নাচার জন্য সুযোগ করে দেওয়া, 5 জনকে গানের জন্য সুযোগ করে দেওয়া, 5 জনকে মঞ্চ সজ্জার জন্য সুযোগ করে দেওয়া, 5 জন মঞ্চ সাজানোর জন্য সুযোগ করে দেওয়া, এই যে সিস্টেমটি, এই যে ধারণাগুলো বা এই যে পদ্ধতির সাথে তারা নিজেরা ইনভলভ হলো, এটাকে আমরা উপস্থাপন করতে পারি গঠনমূলক ধারণা তৈরি। তাদের নিজেদের মধ্যে এই ধারণার উপলব্ধি বা ধারণা তৈরি হতে পারে যে কী করে একটা কনস্ট্রাকটিভ কোনো কিছুকে সৃষ্টি করা যেতে পারে। তারপরে রয়েছে 4 নম্বর পয়েন্ট হলো, তাহলে 3 এবং 4 এই দুটি পয়েন্ট একটি পেজের মধ্যে উপস্থাপন করতে হবে। এরপরে চলে যাই 5 নম্বর এবং 6 নম্বর পয়েন্ট, এটিও একটি পেজের মধ্যে উপস্থাপন করতে হবে। ধারাবাহিক শিক্ষার 7 পরিবর্তন। ধারাবাহিক শিক্ষার 7 পরিবর্তন বলতে আমরা বুঝতে পারছি সহপাঠক্রমিক কার্যাবলী হচ্ছে যে সকল কার্যাবলী কারিকুলামের সাথে নেই, মানে তাকে গণিত করতে হচ্ছে, তাকে বাংলা পড়তে হচ্ছে, ইংরেজি পড়তে হচ্ছে, ইতিহাস পড়তে হচ্ছে, ভূগোল পড়তে হচ্ছে, এগুলো হচ্ছে কারিকুলামের সাথে বা সিলেবাসের সাথে যুক্ত সাবজেক্ট। কিন্তু ভালো ডান্স করা বা ভালো ড্রয়িং করা, গান করা, ভালো ক্রিকেট খেলা বা ক্রিকেট খেলায় অংশগ্রহণ করা বা ভলিবল খেলা, ফুটবল খেলা, দৌড়নো, এগুলো তো তার আর ওই কারিকুলামের সাথে যুক্ত নেই। তাহলে ধারাবাহিক পদ্ধতিতে সে যখন প্রতিনিয়ত পড়াশোনা করছে, তার মাঝে যদি কোনো একটা সময়
তাকে খেলতে সুযোগ করে দেওয়া হয়, তাকে ড্রয়িং করতে সুযোগ করে দেওয়া হয়, তাকে গান করতে সুযোগ করে দেওয়া হয়, তাকে ডান্স করতে সুযোগ করে দেওয়া হয়, তাহলে তার মধ্যে সেই ধারাবাহিকতার বাইরে একটা এন্টারটেনমেন্ট মুভমেন্ট তৈরি হয়। তার মধ্যে ধারাবাহিক যে পদ্ধতি, তার মধ্যে একটু স্বাদ পরিবর্তন করতে হয়। ঠিক যেমন আমরা বাড়িতে থাকতে থাকতে একঘেয়েমি হয়ে যাওয়ার পরে যখন আমরা বাইরে বেড়াতে যাই, এই যে হাওয়া পরিবর্তন বদল করতে যাই, ঠিক তেমনই পড়াশোনার কন্টিনিউশনের মধ্যে কিছুটা স্বাদ পরিবর্তনের দরকার হয়, যেগুলো সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার্থীদের এনে দিতে পারে। এই ধারণাটি এখানে উপস্থাপন করতে হবে। পরবর্তী পর্যায়ে 6 নম্বর পয়েন্টে লিডারশিপের আত্মপ্রকাশ, অর্থাৎ ওই যে একটু আগেই বললাম যে একটা শিক্ষার্থী, 50 জন শিক্ষার্থী মিলে যখন একটা কনস্ট্রাকটিভ কোনো কিছু তৈরি করছে, কোনো রবীন্দ্রনাথের জন্মদিন, মৃত্যুদিন, 15ই আগস্ট উদযাপন, কোনো শিক্ষকের বিদায় সম্ভাষণ, নবীনবরণ, এই যে প্রোগ্রামগুলো তারা অর্গানাইজ করছে, তাদের মধ্যে একজন লিডার তৈরি হয়। সেটা কয়েকজন মিলে হতে পারে বা একজনও হতে পারে। বা সরস্বতী পুজো স্কুলে হচ্ছে, তার যে সেক্রেটারি, স্টুডেন্ট প্রতিনিধি নির্বাচন করা হয়। এই যে সমস্ত কিছুর মধ্যে একটা লিডার তৈরি করা হয়, তার মধ্যে একটা লিডারশিপ মেন্টালিটি তৈরি হয়, যার দ্বারা পরবর্তী পর্যায়ে তার বাস্তব জীবনে সামাজিক গঠনে তার কিন্তু সেই আত্মপ্রকাশটা অত্যন্ত মূল্যবান হয়ে দাঁড়ায়। অর্থাৎ সে 50 জন স্টুডেন্টকে, 100 জন স্টুডেন্টকে, 500 জন স্টুডেন্টকে অপারেট করতে পারছে। এই যে ক্ষমতা, এই ক্ষমতাটা তৈরি হয় স্কুল লাইফে সহপাঠক্রমিক বিভিন্ন কার্যাবলীর মধ্য দিয়ে, যেগুলো আমি বললাম। অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে এই ধারণাও তাদের মধ্যে তৈরি হতে পারে সহপাঠক্রমিক কার্যাবলীর দ্বারা। তাহলে 5 এবং 6 এই দুটো ধারণা একটি পেজের মধ্যে উপস্থাপন করতে হচ্ছে। এর পরবর্তীতে চলে যাই সাব পয়েন্ট 7 এবং 8, সামাজিক ধারণা তৈরি ও দায়বদ্ধতাবোধ গঠন, দায়িত্ববোধ গঠন। সামাজিক ধারণা তৈরি কিভাবে হয়? স্বপাঠক্রমিক কার্যাবলীর দ্বারা। স্বপাঠক্রমিক কার্যাবলী পাঠ্যক্রমের বাইরের একটা বিষয়, এর দ্বারা কি হয়? সামাজিক ধারণা তৈরি হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে স্কুলের অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে, সেখানে স্টুডেন্টরা পার্টিসিপেট করছে এবং স্টুডেন্টরা সেখানে ভলেন্টিয়ারের কাজ করছে এবং প্রচুর বাইরের মানুষজনও সেই খেলা দেখছে। এই যে সমস্ত মানুষ, মাঠের মধ্যে সমস্ত মানুষ বা অডিয়েন্স, বা স্কুলে কোনো অনুষ্ঠান হচ্ছে, রবীন্দ্র জয়ন্তী উদযাপন, তার বাইরের যে অডিয়েন্স বা ছাত্রছাত্রীরা বা স্কুলের কর্মচারীরা সবাই যে উপস্থিত হয়েছে, তাদের নিয়ে যে একটা প্রোগ্রামকে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউশন বজায় রেখে সাকসেসফুল করা, এই যে স্টুডেন্টদের ইনভলভমেন্ট, এই ধরনের ইনভলভমেন্টের দ্বারা তাদের মধ্যে একটা আত্মসন্তুষ্টি, তাদের মধ্যে একটা আত্মসচেতনতা বোধ তৈরি হয় যে অনেক মানুষকে নিয়ে চলতে হয়। পরবর্তী পর্যায়ে কারিকুলাম শেষ করে সে যখন সামাজিক জীবনে ফিরে আসে, তখন তাদের মধ্যে ওই আত্মচেতা বোধ, ওই ধারণাটাই তাদের কিন্তু বহিঃপ্রকাশ ঘটে সামাজিক জীবনের ক্ষেত্রে। অনেককে নিয়ে চলা, প্রতিবেশীকে নিয়ে চলা, অনেক মানুষের কে মত প্রকাশের সুযোগ করে দেওয়া, এই সকল ধারণাগুলো তার এখানে তৈরি হয়। পরবর্তী পর্যায়ে পয়েন্ট নাম্বার 8, দায়িত্ববোধ গঠন। একই কথা আমি বললাম, একটু আগেই বোঝাচ্ছিলাম যে যখন অনেকগুলো স্বপাঠক্রমিক কার্যাবলী, কোনো রবীন্দ্র জয়ন্তী উদযাপন, অ্যানুয়াল স্পোর্টস, ক্রিকেট টুর্নামেন্ট, কিংবা দেখা যাচ্ছে 15ই আগস্ট উদযাপন, এই যে ইভেন্টগুলো যখন হয় বা এই নবীনবরণ, এই যখন ইভেন্টগুলো স্কুলে হয়, তখন প্রত্যেকের কিছু না কিছু দায়িত্ব দেওয়া হয় স্টুডেন্টদের। এই দায়িত্বগুলো সে তখনই বুঝে যায় যে আমাকে সঠিক সময়ে সেটিকে এক্সিকিউট করতে হবে, না হলে কিন্তু সেই প্রোগ্রামটা সম্পন্ন করা সম্ভব হবে না। তাহলে এই যে দায়িত্ব, বা কাউকে গান গাইতে বলা হয়েছে, 5 নম্বরে সে গান গাইবে, কেউ ডান্স করবে 7 নম্বরে, সে সঠিক সময়ে সঠিক জায়গায় তাকে উপস্থিত থাকতে হবে, নাহলে সেই কন্টিনিউশন ব্রেক হয়ে যাবে তার জন্য। এই ধারণা তার মধ্যে তৈরি হয়। তাহলে এই ইনভলভমেন্টগুলো যখন তার ছোট ছোট করে থাকে স্কুল লাইফে স্বপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে, তখন তার মধ্যে একটা ধারণা তৈরি হয় যে একটা সঠিক সময় সঠিক কাজ করার যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধ কিন্তু তৈরি হয়ে যায়। ফলে স্বপাঠক্রমিক কার্যাবলীর দ্বারা শিক্ষার্থীরা এইভাবে কিন্তু তাদের নিজেদের ইনভলভমেন্টের দ্বারা তারা কিন্তু তাদের মধ্যে একটা আত্মসন্তুষ্টিমূলক এবং বাস্তব জীবনে ফিরে আসার ক্ষেত্রে এই সকল মূল্যবোধ বা এই সকল বিষয়বস্তুগুলো তাকে স্বপাঠক্রমিক কার্যাবলী তাকে কিন্তু অত্যন্ত গুরুত্ব দান করে। সেগুলো হয়তো আমরা চোখে দেখতে পারি না, কিন্তু সেগুলো শিক্ষার্থীদের মধ্যে
সৃষ্টি হয়, যেগুলো আমি বললাম, এই প্রয়োজনীয়তাগুলো কিন্তু উপস্থাপন করতে হবে। তাহলে পয়েন্ট নাম্বার 7 এবং 8 এটিও কিন্তু একটি পেজের মধ্যে উপস্থাপন করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে 5 নম্বর পয়েন্টের 8টি সাব পয়েন্ট রয়েছে। 8টি সাব পয়েন্ট প্রত্যেকটি 2টো করে পয়েন্ট একটি করে পেজে উপস্থাপন করতে হবে, অর্থাৎ এখানে 4টি পেজের মধ্যে এটি উপস্থাপন করতে হবে। পরবর্তী পর্যায়ে চলে যাই। পয়েন্ট নাম্বার 6, ক্লাসরুমের মধ্যে বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলী। এবার আমরা একটু ভাগ করে নেব। আগে আমরা করেছিলাম যে সহপাঠক্রমিক কার্যাবলীগুলি কি কি, সেগুলো আমরা একসাথে লিখেছিলাম, যে ইনডোর আউটডোর দুটোই আমরা করেছিলাম। অর্থাৎ যেমন ভলিবল খেলা, ক্রিকেট খেলা, 100 মিটার রান কিংবা 1000 মিটার রানের কথা বলেছিলাম, তেমন আমরা ক্লাসে ড্রয়িং, আর ড্রামা, ডান্স, সং এগুলোর কথাও আমরা বলেছি। কিন্তু আমরা একটু ভাগ করে নেব যে ক্লাসরুমের মধ্যে কোন কোন সহপাঠক্রমিক কার্যাবলীগুলো সম্পন্ন করা হয় বা হতে পারে, সেগুলোর আমি লিস্ট দেব। অর্থাৎ 6 নম্বর পয়েন্ট, একটি পেজের মধ্যে উপস্থাপন করব যে কোন কোন কার্যাবলীগুলো 6 নম্বর কোন কোন কার্যাবলীগুলো মূলত ক্লাসরুমের মধ্যে হতে পারে, সেগুলো আমরা সম্ভাব্য লিস্ট দেব। 7 নম্বর পয়েন্টে আমরা লিখব ক্লাসরুমের মধ্যে একটি সহপাঠক্রমিক কার্যাবলী আমি আয়োজন করছি। 7 নম্বর পয়েন্টে তাই লিখব ক্লাসরুমের মধ্যে আয়োজন। কোন ইভেন্টটি আয়োজন করছি ক্লাসরুমের মধ্যে, মানে আমি একটা এক্সপ্লেন করব, যে এই প্রজেক্টটি করবে সে একটি এক্সপ্লেন করবে একটা টপিককে নিয়ে, সে এখানে সেটা লিখবে ক্লাসরুমের মধ্যে আয়োজন, ব্র্যাকেটের মধ্যে সে লিখবে ড্রয়িং কম্পিটিশান বা 15ই আগস্ট উদযাপন, নবীনবরণ, কোনো না কোনো ইনডোর একটা ইভেন্টকে সে তুলে ধরবে। এখানে সে তুলে ধরতে পারে একটা গান কিংবা ড্রামা কিংবা নাচ কিংবা দেখা যাচ্ছে অন্য কোনো কিছু একটা ইনডোর ইভেন্টকে সে তুলে ধরবে, সেটির নাম এখানে লিখবে। সেটি এক্সিকিউট করতে গিয়ে তার সেই পরিকল্পনাটা সে লিখবে, কেমন করে সেটা আয়োজন করতে হয়। পরিকল্পনা, ব্যবস্থা গ্রহণ ও গুরুত্ব। পরিকল্পনাতে লিখব, মনে করা যাক আমি এই ইনডোর যে আয়োজনটা করছি ক্লাসরুমের মধ্যে সহপাঠক্রমিক কার্যাবলী যেটা আয়োজন করছি, সেটা দেখা যাচ্ছে যে ড্রয়িং কম্পিটিশান। তাহলে এখানে ড্রয়িং কম্পিটিশান আমি লিখব এবং সেটা পরিকল্পনা। একটি ড্রয়িং কম্পিটিশান স্কুলে অর্গানাইজ করতে গেলে কেমন করে পরিকল্পনা করা যায়, যে সকলকে অ্যানাউন্স করতে হবে যে ড্রয়িং কম্পিটিশান হবে এই নম্বর রুমে, এবং একটা দিন নির্বাচন করতে হবে, সময় নির্বাচন করতে হবে, সেখানে কারা কারা এক্সামিনার হিসেবে থাকবেন তাদেরকে নির্বাচন করতে হবে, সময় নির্বাচন করতে হবে, কোন বিষয়ের উপরে হচ্ছে সেটা নির্বাচন করতে হবে। এই সকল বিষয়বস্তুগুলো সেখানে পরিকল্পনার মধ্যে চলে আসে। ব্যবস্থা গ্রহণ, ব্যবস্থা গ্রহণে আমি লিখব যে কবে সেটি গ্রহণ করা হচ্ছে, কোন দিন সেটা হচ্ছে, সেটা সেই দিনের কি ব্যবস্থা কেমন করে গ্রহণ করা হলো, কতজন উপস্থিত থাকলো, কতজন সেই ড্রয়িংয়ে উপস্থিত থাকছে, কতজন, তার মধ্যে কি প্রাইজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা কিভাবে এক্সিকিউট করা হবে, সেটা কি কতগুলো গ্রুপ থাকছে না একসাথে সেটি হচ্ছে, কোন রুমে হচ্ছে, এই যে ব্যবস্থা গ্রহণ করার যে প্রক্রিয়াটা সেটা এখানে তুলে ধরা হবে। পরিকল্পনা আমি আগে ভেবেছিলাম, ভাবনাটা আমার হচ্ছে পরিকল্পনা, আর ব্যবস্থা গ্রহণ হচ্ছে সেই দিন কিভাবে আমি সেটাকে এক্সিকিউট করব। এরপরে আমি চলে যাব গুরুত্ব। গুরুত্বতে লেখা হবে যে ওই যে ইভেন্টটি উপস্থাপন করা হলো বা আয়োজন করা হলো সেটা করে লাভ কী, সেই গুরুত্বটি এখানে উপস্থাপন করতে হবে। এটি কিন্তু 2টি পেজের মধ্যে উপস্থাপন করতে হবে। 7 নম্বর পয়েন্টটি 2টি পেজের মধ্যে উপস্থাপন করতে হবে। এবং আমি এখানে একটা লিস্ট দেখাচ্ছি, যে লিস্টটি আমার ডেসক্রিপশান লিঙ্কে অবশ্যই থাকবে, যে ক্লাসরুমের ভেতরে কোন কোন ইভেন্টগুলি হতে পারে। ড্রামাটিক, মিউজিক, ডান্স, ড্রয়িং, প্রিন্টিং, এই যে ইভেন্টগুলো এখানে রয়েছে, এই ইভেন্টগুলো আমি এখানে দেখিয়েছি। এই ইভেন্টগুলো অ্যাকচুয়ালি ক্লাসরুমের মধ্যে হতে পারে, সেগুলো আমার ডেসক্রিপশানে থাকবে, অবশ্যই পরবর্তীতে দেখে নেওয়া যেতে পারে। এরপরে আমরা চলে যাব 8 নম্বর পয়েন্ট, ক্লাসরুমের বাইরের বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলী। ঠিক আগের মতো ক্লাসরুমের বাইরে কোন কোন সহপাঠক্রমিক কার্যাবলীগুলো হতে পারে। ভলিবল, তার লিস্ট আমি পরে দেখাবো, অবশ্যই ডেসক্রিপশানে থাকবে। ভলিবল হতে পারে, ক্রিকেট হতে পারে, অ্যাথলেটিক্স হতে পারে, অ্যানুয়াল স্পোর্টস হতে পারে, সেটা দেখা যাচ্ছে যে বাস্কেটবল হতে পারে, ব্যাডমিন্টন হতে পারে, টেবিল টেনিস হতে পারে, সেগুলোর লিস্ট আমি এখানে দেব।
একটি পেজের মধ্যে উপস্থাপন করব। 9 নম্বরে ঠিক একই, ক্লাসরুমের বাইরে আয়োজন, অর্থাৎ ক্লাসরুমের বাইরে যে ইভেন্টটি আমি আয়োজন করছি সেই ইভেন্টটির নাম আমি এখানে লিখব ব্র্যাকেটের মধ্যে আগেরটির মতো, এবং সেই ইভেন্টটি লেখার পর তার পরিকল্পনা গ্রহণ, ব্যবস্থা গ্রহণ এবং গুরুত্ব ঠিক আগের মতো আমি উপস্থাপন করব। যে সেটি সেই ইভেন্টটি মনে করা যাক ক্রিকেট টুর্নামেন্ট, তাহলে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার জন্য যে পরিকল্পনা আমি কিভাবে নিচ্ছি সেই পরিকল্পনাটাকে এখানে এক্সপ্লেন করব। তার ব্যবস্থা গ্রহণ, সেই দিনের পর্যায়ক্রম কার্যকলাপটা আমি উপস্থাপন করব, এবং গুরুত্ব সেটা করে আমার লাভ কী কী হতে পারে। লাভটা অবশ্যই সহপাঠক্রমিক কার্যাবলীর প্রয়োজনীয়তার ভিত্তিতে সেই লাভগুলি উপস্থাপন করতে হবে, দুটো ক্ষেত্রেই। পরবর্তী পর্যায়ে এখানে আমি সেই লিস্টগুলো দিয়েছি, অবশ্যই ডেসক্রিপশানে থাকবে, যে আউটডোর ইভেন্টগুলি কী কী হতে পারে। সেটা ভলিবল হতে পারে, যোগা হতে পারে, অ্যাথলেটিক হতে পারে, ব্যাডমিন্টন হতে পারে, ক্রিকেট হতে পারে, এগুলো উপস্থাপন করেছি, এগুলো ওখানে থাকবে, সেটা দেখে নেওয়া যেতে পারে। পরবর্তী পর্যায়ে 10 নম্বর পয়েন্ট, এখানে মন্তব্য লিখব। অবভিয়াসলি একটি পেজের মধ্যে উপস্থাপন করতে হবে। এই মন্তব্যটি লেখার সময় মাথায় রাখতে হবে যে মূলত সহপাঠক্রমিক কার্যাবলী স্কুলে কোনগুলো করানো যেতে পারে, সেটি কারিকুলামের সাথে যুক্ত করে করা যায় কি না, সেটি একটি নির্দিষ্ট রুটিনের সাথে যুক্ত করা যায় কি না। অবভিয়াসলি যে এই প্রজেক্টটি করবে তার নিজস্ব মতামত সে দান করবে। কোন কোন বিষয়ের উপরে সব মন্তব্যটি সে পোষণ করবে, সে এই বিষয়গুলির উপরে মন্তব্য দিতে পারে যে সহপাঠক্রমিক কার্যাবলী স্কুলের ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক, সে কোন কোন সহপাঠক্রমিক কার্যাবলীগুলোকে স্কুলের মধ্যে যুক্ত করা যায় এবং সিস্টেম মেনে সেগুলোকে করা উচিত, সেটি রুটিনের মধ্যে নির্দিষ্ট করা উচিত কিনা, কোন ইভেন্টগুলিকে যথেষ্ট প্রায়োরিটি দেওয়া উচিত, কোনগুলির দ্বারা শিক্ষার্থীদের যথেষ্ট ধ্যান ধারণা বা মূল্যবোধ বেশি গড়ে উঠতে পারে সেগুলো উপস্থাপন করতে হতে পারে, এবং সেগুলো কোনো রেকটিফাই করা যায় কি না, বা কোনো স্কুল সেগুলো কোন কোন ইভেন্টগুলোকে বাদ দিয়ে সাধারণত কোন ইভেন্টগুলোকে প্রাধান্য দেয় সেগুলোকে এক্সিকিউট করা যায় কি না, এইসবের উপরে মন্তব্যটি করতে হবে। উপসংহার 11 নম্বর পয়েন্ট, অবশ্যই মন্তব্যটি 1 নম্বর একটা পেজে করতে হবে, এবং 11 নম্বর পয়েন্ট 11 পয়েন্ট নাম্বার, এখানে উপসংহার লিখতে হবে যে শিক্ষার্থীরা কোন কোন যে সহপাঠক্রমিক কার্যাবলী অংশগ্রহণ করে এদের দ্বারা কতটা তারা লাভবান হয়, শিক্ষার্থীরা কতটা অংশগ্রহণ করে, এদের দ্বারা কেমন রিইনফোর্সমেন্ট তাদের দ্বারা তৈরি হতে পারে, এটা তাদের কতটা গতানুগতিক শিক্ষার বাইরে তাদেরকে কতটা এন্টারটেন করতে পারে, এবং তাদের দ্বারা কতটা প্রতিভা প্রকাশিত হতে পারে, এইসবের উপরে এই উপসংহারটি লেখা উচিত। গ্রন্থপুঞ্জিতে এখানে 12 নম্বর পেজ, অবভিয়াসলি উপসংহার একটি পেজের মধ্যে হবে, এবং 12 নম্বর পয়েন্ট গ্রন্থপুঞ্জি, এখানে একটি পেজের মধ্যে এই প্রজেক্টটি করতে গেলে কোন কোন বিষয়বস্তুগুলো বা কোন বই, কোন নেট, কোন অ্যাড্রেস ওয়েবসাইটের এগুলোকে তার সহযোগিতা করেছে সেটা তারা এখানে লিপিবদ্ধ করবে, অর্থাৎ যে বইগুলি তারা এই প্রজেক্টটি করতে গিয়ে সহযোগিতা নেবে সেই বইগুলি তারা উপস্থাপন করবে, এখানে লিপিবদ্ধ করবে, সেটা যদি অনলাইন অফলাইন দুটো হয় উপস্থাপন করবে। শুরু থেকে শেষ পর্যন্ত এই যে প্রত্যেকটি পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলি যথাযথভাবে শিক্ষার্থীরা বা যারা এই প্রজেক্টটি করবে তারা যদি পয়েন্টগুলি যথাযথভাবে যদি পেজ অর্ডার মেনটেন করে উপস্থাপন করে তাহলে এই প্রজেক্টটি অবশ্যই কমপ্লিট হতে পারে এবং যথার্থ হবে বলে আমার বিশ্বাস। অবশ্যই এই ভিডিওটি বারবার দেখলে প্রজেক্টটি করা সম্ভব হবে। ভিডিওটি সবাই দেখবেন এবং আমার এই ভিডিওটি দেখার পর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য।